সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বন্ধ ঘরের দ্বার, ভেতরের সবগুলো বাতি নিভানো। ঘরের থাকা 3টে জানালার 2টি পর্দা দিয়ে আটকানো। শুধুমাত্র পূর্বের জানালাটা খোলা, সেখান দিয়েই চাঁদের মৃদু আলোয় ঘরের মধ্যভাগ আবছা স্পষ্ট। সে আলোয় দেখা যাচ্ছে একটা মেয়েলি অবয়ব এলোমেলো হয়ে নিচে উপর হয়ে আছে। কিছু সময় পর পর তার পিঠের দিকটা কেঁপে কেঁপে উঠছে। অনেকক্ষণ একভাবে থাকার পর মেয়েটা কিছুটা ধাতস্থ হয়। কোনো মতো নিজেকে সামলিয়ে মেয়েটি ধীরে ধীরে খাটের সাথে হেলান দিয়ে বসে পূর্বের জানালার দিকে মুখ ঘোরায়। জ্যোৎস্নার আলোয় মেয়েটার মুখ স্পষ্ট হয়। টানা টানা চোখ যেন অসীম মায়ার সমাহার। কিন্তু এখন চোখ দুটোতে মায়া নেই, মুগ্ধতা নেই, রয়েছে কিছু না পাওয়ার তীব্র যন্ত্রণা। মেয়েটি চোখ মুছে চাঁদের দিকে বোবা দৃষ্টিতে চায়। চেয়ে থাকতে থাকতে মেয়েটি আবার দুহাতে মুখ ঢেকে ডুকরে ওঠে। কেন আল্লাহ, কেন আমার মধ্যে কেন এমন অন্যায় অনুভূতি দিলে? আমি আর পারছি না আল্লাহ, আর পারছি না। মন মস্তিষ্কের যুদ্ধে আমি জাস্ট শেষ হয়ে যাচ্ছি। আমাকে পথ দেখাও আল্লাহ, পথ দেখাও। আমি যে চেয়েও মানুষটার উপর আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। অন্যায় জেনেও মন বারংবার তার চিন্তায় মগ্ন হতে চায়, কিন্তু ওপরওয়ালা, আমি তো তাকে পাবো না। তবে কেন আমার অনুভূতিরা এমন ছন্ন ছাড়া হয়ে উঠছে? তাকে চাওয়া যে পাপ, সব কিছু জেনেও কেন দিন দিন আমার ভালোবাসার মাত্রা বেড়ে যাচ্ছে আল্লাহ? কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আরো আবল তাবল বকতে বকতে মেয়েটি ওভাবেই ঘুমিয়ে পড়ল। সকালের ঝলমলে রোদ জানালা ভেদ করে তানিশার মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে সে ঘুমের মাঝে চোখ মুখ বারবার কুঁচকে ফেলছে। হঠাৎ বিকট শব্দে তার ঘুমের চট কেটে যায়। কে যেন দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘরের দরজাটা ধাক্কাচ্ছে। বাহিরের ব্যক্তির হাবভাব এমন যে যদি এখনই দরজাটা না খোলা হয় তাহলে সে দরজা ভেঙেই ভিতরে চলে আসবে। সে চটজলদি উঠতে যে কিসের সাথে যেন বাড়ি খায়, যার দরুন মাথায় কিছুটা ব্যথাও পায়। কিসের সাথে বাড়ি খেলো তা দেখতে গিয়ে সে তার আশেপাশে চোখ বোলায়। খাটের নিচে নিজেকে দেখে তার গতকাল রাতের কথা মনে পড়ে। আবার তার বুক ভারী হয়ে আসে। অনুভূতিরা সব দলা পাকিয়ে গলার কাছে জমা হতে শুরু করে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রুও গড়িয়ে গাল ভেজে। কিন্তু তার অনুভূতিরা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তার আগেই দরজাটা আবার তুমুল বেগে শব্দ করে ওঠে। তানিশা দুহাতে চোখ মুছে নিজেকে কোনো মতে ঠিক করে দ্রুত দরজা খোলে। কি মহারানী, আপনার ঘুম ভাঙলো? আমি তো আরো ভাবলাম বুলডোজার এনে দরজা ভেঙে এরপর আপনাকে ঘুম থেকে তুলতে হবে। মায়ের রণচণ্ডীর রূপ দেখে তানিশা ভরকে যায়। ছোটবেলা থেকেই সে তার মাকে বড্ড ভয় পায়। মায়ের অত্যধিক গম্ভীরতা আর শাসনের কারণেই হয়তো ভয় পায়। তানিশা তার ঠোঁটের মাঝখানে হালকা ফাঁক করে শ্বাস ছাড়ে। এরপর গলার স্বর যথাসম্ভব খাটো করে উত্তর দেয়, আসলে আম্মু, কাল রাতে একটু বেশিক্ষণ জেগে পড়তে হয়েছিল তো, তাই উঠতে দেরি হয়ে গেল। মিসেস রোকসানা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পর্যবেক্ষণ করেন। এরপর নিজেকে স্বভাব সুলভ গম্ভীরতা বজায় রেখে বলে, আজই প্রথম আর আজই কিন্তু শেষ। এরপর থেকে যেন তোমাকে এত ভালো করে ঘুমোতে না দেখি। আর তোমাকে বলেছি না যে রাত বেশি না জাগতে? তুমি জানো না রাত জেগে পড়া আমার একদম পছন্দ নয়। দেখলে তো, এক রাত জেগে পড়ছো, তাতেই সব নামাজ কাজা হয়ে গেল। আর যেন না দেখি রাত জাগতে। যদি বেশি পড়া দরকার হয় তাহলে ফজরের নামাজ পড়তে বসবে, কিন্তু রাত জেগে পড়বে না, বুঝলে? জি আম্মু, আর হবে না এমন। জলদি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসো, টেবিলে নাস্তা দিয়েছে। আমাকে আবার ফুয়াদকে নিতে যেতে হবে। তিনি চলে গেলেন। মা যেতেই তানিশা জোরে দম ছাড়ল। এরপর জলদি ঘরে ঢুকে বেড সাইডের ঘড়িতে চোখ বোলালো, আর এতেই তার চক্ষু চরক গাছ। ইয়া আল্লাহ, 10টা বাজে। এর জন্যই তো আম্মু এত চেতেছে। না বাবা, আর দেরি করা যাবে না। দেখা যাবে যেই ঝড় কিছুক্ষণ আগে শুধু ধুলো হয়ে উড়ে গেল, তা আবার তাণ্ডব লীলা হয়ে তার উপরেই আছড়ে পড়বে। সে কোনো মতে 5 মিনিটের মাঝে ফ্রেশ হয়ে টেবিলে গেল। টেবিলে সুন্দর করে পরোটা ডিম ভাজি রাখা। সে যে চুপচাপ খেয়ে নিল। তানিশা আলম মিরপুরের এক স্বনামধন্য কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের অধ্যয়নরত। মা মিসেস রোকসানা গৃহিণী, বাবা মিস্টার খোরশেদ ট্রাভেল এজেন্সির উচ্চপদের চাকরিতে, আর একমাত্র ভাই ফুয়াদ যে সবে ক্লাস 4-এ পড়ে। এই 3জনকে ঘিরেই তানিশার ছোট্ট পৃথিবী। সে অনেক বাচালো না, আবার চুপচাপও না, মধ্যম শ্রেণীর। বিকেলে বেঁচে গিয়ে তানিশার মনটা আরো খারাপ হয়ে যায়।
ভেবেছিল কাল রাতের ঘটনা তার প্রাণপ্রিয় বান্ধবী নাফিসাকে বলবে, কারণ ওই একটা মেয়েই সব জানে, তাকে সাপোর্ট করে। কিন্তু আজকে বিচ্ছুটা আসেইনি, তাই সে মুখ ভার করে সবগুলো ক্লাস শেষ করলো। ব্যাচের পর আর্ট ক্লাস ছিল, কিন্তু আজ সে যাবে না বলে ঠিক করলো। কিন্তু এখন বাড়ি গেলে মাকে তার 1000টা জবাব দিতে হবে। তাই সে ভাবলো আজকে না হয় ব্যস্ত শহরে ফুটপাত ধরে হাঁটা যাক, আর হেঁটে গেলে সময়ও পেরিয়ে যাবে। তাই সে গাড়ির লেন থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষদের দেখছে তানিশা, কত কঠিন তাদের জীবন, কত কষ্ট করে তাদের সবাইকে জীবন সংগ্রামের যুদ্ধ চালিয়ে যেতে হয়। না জানে জীবনের কত ত্যাগ করতে হয়েছে তাদের। ত্যাগের কথা মনে হতেই তানিশা আনমনা হয়ে যায়। তার জীবনের হঠাৎ পরিবর্তনের কথা ভাবতে থাকে সে। এই রকমই তো এক পরন্ত বিকেলে তার মনে এক ধরনের দমবন্ধকর অনুভূতি সৃষ্টি হয়েছিল, যা আজও আছে এবং দিন দিন বেড়েই চলছে। মনের মানুষটাকে তো বিকেলের এই সময়টাতেই ভালো লেগেছিল তার। সারাদিনের কর্মে ক্লান্ত তার শ্যাম পুরুষের মুখে যখন পরন্ত বিকেলের আলো পড়েছিল, কি অদ্ভুত সুন্দরই না লেগেছিল মানুষটাকে। সেদিনের সে মায়াভরা আদলেরই তো সে প্রেমে পড়ে গেল। কিন্তু মানুষটা সেদিন তো বিশেষ কিছু করেনি, যেমনভাবে সবসময় চলে তেমনভাবেই ছিল। প্রতিদিনের মতো ভার্সিটি শেষ করে হয়তো টিউশনি করে বাড়ি ফিরছিল, কিন্তু সেই সাধারণতই কিভাবে যেন তানিশা আটকে গেল। অথচ মানুষটার সাথে তখন তা পরিচয় 2 বছর ধরে। এখন অবশ্য পরিচয়টা গিয়ে দাঁড়িয়েছে 4 বছরে। সেদিনের ওই এক দেখায় তার সমস্ত কিছু কেমন করে বদলে গেল। হৃদয় ঘটিত রোগ আক্রান্ত হলো সে। এরপর থেকেই শুরু হলো তার একপেক্ষিক প্রেমের দহনের যাত্রা। তানিশা এসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। নিজের থেকে কয়েক কদম দূরে থাকা 5 তলা বাড়িটা 4 তলার ব্যালকনির দিকে শূন্য দৃষ্টিতে চাইল। দরজা বন্ধ মানে মানুষটা এখনো বাড়ি ফেরেনি। তানিশা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়িতে ঢুকলো। সন্ধ্যাবেলা তানিশা মাগরিবের নামাজ পড়ে ঘরের উত্তরের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আজকাল তার মন খারাপটা বড্ড বেশি বেড়েছে, আর তার মন খারাপের সঙ্গী হয়ে জানালাগুলোর গ্রিলও হতে অতিষ্ঠ। ব্যাপারটা খুব অদ্ভুত না, যে জানালার গ্রিল আবার কিভাবে অতিষ্ঠ হয়। হ্যাঁ অদ্ভুত, কিন্তু আজকাল তানিশার মনে সব অদ্ভুত ব্যাপারই হানা দেয়। মাঝে মাঝে নিজের ভাবনাগুলোর কথা ভাবলেও তার নিজেরই ভিন গ্রহের প্রাণী মনে হয়। তানিশার মন খারাপের পাল্লা ভারী হলে সে সব অনুভূতি থেকে দূরে পালাতে চায়, সবকিছু ছেড়ে কোনো এক অজানায় হারিয়ে যেতে চায়। কিন্তু বিধমাম তার এই নিছক চাওয়াগুলো কোনো কালেই পূরণ হয় না, আর হবেও না। সে দূরাকাশের পানে চেয়ে বিষণ্ণ গলায় গুনগুন করে ওঠে, ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আপ ডালে ফসলের ঘুম, ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আপ ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাকিটুকু শেষ করার আগেই মায়ের গলা ভেসে আসে। তানিশা, তন্ময় এসেছে। গানের সুতোও কেটে যায়, হৃদয় জুড়েটুকু আর গাওয়া হয়ে ওঠে না। স্যার আসবো? তন্ময় গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছিল। তানিশার ডাকে তার ধ্যান ভাঙে। সে দরজার দিকে না তাকিয়েই ফোনটা পাশে রেখে তার গুরু গম্ভীর স্বরে ভেতরে আসার অনুমতি দেয়। তানিশা ধীরে গতিতে গিয়ে চেয়ার টেনে বসে, এরপর স্বভাববশত মাথাটা নিচু করে নেয়। তন্ময় টেবিলের ফোন থেকে ডায়েরিটা নিয়ে পড়াগুলো দেখতে থাকে। সব পড়া শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে কেমিস্ট্রির বেনজিনের বিক্রিয়াগুলো রেখে দেন। তানিশা ভয়ে ভয়ে খাতাটা খুলে এরপর আস্তে ধীরে লেখা শুরু করে। সে 5 মিনিট চিন্তা করেছে আর 2 মিনিট লিখেছে। 6টা বিক্রিয়া লিখতে তার 45 মিনিট সময় লেগে গেল। লেখা শেষ হতেই সে স্বস্তির শ্বাস নিয়ে খাতাটা সামনে এগিয়ে দেয়। তন্ময় পুরোটা সময় তানিশার গতিবিধি লক্ষ্য করেছে। তার মাথায় এটাই ঢুকছে না যে একজন সায়েন্সের স্টুডেন্ট যে কিনা
আর মাত্র 3 মাস পর বোর্ড পরীক্ষায় বসবে, তার 6টা বিক্রিয়া লিখতে কি করে 45 মিনিট সময় লাগছে? হাউ? তন্ময়ের ঠিক বিষয়টা পছন্দ হলো না, তবুও সে বিরক্তি নিয়ে খাতাটা দেখতে থাকে। তানিশা মনে মনে দোয়া দরদ পড়তে থাকে। সে শুধুমাত্র এই বিষয়ে দুর্বল, আর এর কারণেই সে তন্ময়ের কাছে বারবার ঝাড়ি খায়। তাই যখনই তন্ময় কেমিস্ট্রির লেখা বা পড়া দিতে বলে, তখন সে যত দোয়া দরুদ আছে সব পড়তে থাকে, যেন তন্ময়ের থেকে ঝাড়ি না খাওয়া লাগে। তানিশা মাথা নিচু করে এক নাগারে বিড়বিড় করে যাচ্ছে। তন্ময় খাতা দেখার মাঝে মাঝে আর চোখে তানিশার দিকে তাকাচ্ছে। মেয়েটা যে আসলে কি, তন্ময় তা বুঝতে পারে না। সে যখনই এই সাবজেক্টটা নিবে, তখনই এই মেয়ের বিড়বিড়ানি বেড়ে যায়। অবশ্য মাঝে মাঝে মেয়েটার কর্মকাণ্ডে সে বেশ বিনোদনও পায়, যেমন এখন পাচ্ছে। কিন্তু না, তাকে নরম হলে চলবে না। সামনে পরীক্ষা মেয়েটার, ভালোর জন্য হলেও তাকে কঠোর হতে হবে। তন্ময় তানিশার থেকে চোখ সরিয়ে খাতাটা এগিয়ে দেয়। কণ্ঠে যথাসম্ভব গভীরতা টেনে তানিশাকে উদ্দেশ্য করে বলে, 6টা লাইন লিখতে যদি 45 মিনিট সময় লাগে, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই আপনার। দেখা যাবে 2টা সৃজনশীল লিখতে লিখতেই 3 ঘন্টা শেষ করে ফেলেছেন। তাই বলে কি শুধু শুধু সময়, টাকার শক্তি নষ্ট না করে মায়ের থেকে রান্না শেখা শুরু করেন, তা ভবিষ্যতে কাজে দেবে। কথার বিপরীতে ঋণঋণীয় উত্তর দেয় তানিশা। সরি স্যার, আপনি তো জানেন আমার এই বিষয়টাতে একটু দুর্বলতা আছে। তন্ময় গলার স্বর আরেকটু বাড়িয়ে বলে, কিশোর দুর্বলতা? হ্যাঁ, সে 4 বছর ধরে পড়াচ্ছে, কিন্তু এখন আপনার দুর্বলতা শেষই হচ্ছে না। আমি তো শুধু আপনাকে পড়াই না, আরো 8-10টা ছেলে মেয়েকে পড়াই। কই, আমি বলছি না যে তাদের দুর্বলতা ছিল না, ছিল, কিন্তু যেটুকু ছিল তারা তাদের নিজ দায়িত্বে সেটুকু ওভারকাম করে নিয়েছে। আর আপনাকে তো সে ক্লাস 9 থেকে পড়াচ্ছে, বোঝাচ্ছে, তবু আপনার দুর্বলতা যাচ্ছে না কেন? মাঝে মাঝে আপনার পড়া দেখে মনে হয় আমি বোধহয় আপনাকে বোঝাতে পারি না। তানিশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার মনে অভিমানের কালো মেঘ জমেছে। সে বোঝে না, একটা মানুষ একটা সাবজেক্টে একটু দুর্বল হতেই পারে, তাই বলে সব সময় তাকে অপমান করতে হবে? তন্ময় আরো কয়েকটা কথা শুনিয়ে বাকি বিষয়গুলো পড়ানো শুরু করে। তানিশা এরপর পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত একটা কথা বলেনি। এমনকি পড়ানো শেষ হতেই সেই প্রথম তন্ময়কে রেখে বইপত্র নিয়েই বেরিয়ে আসে। তন্ময় বেশ অবাক হয়। অবশ্য অবাক হওয়ারই কথা। 4 বছর ধরে তন্ময়ের থেকে এত এত ঝাড়ি খেয়েও যার নিয়মের হেরফের হয়নি, যে তন্ময় না যাওয়া পর্যন্ত কখনো তার পড়া থেকে উঠেনি, সে আজ উঠে গেল। তন্ময় অবাকতা নিয়েই মিসেস রোকসানার সাথে দেখা করে বেরিয়ে পড়ে। বাড়ির পথে চলতে চলতে নিজের মনেই আওড়ায় সে। আজকে কি একটু বেশি করে ফেললাম? তন্ময় যে ঘন্টা পার হয়েছে, তখন বাজে রাত 11টা। তানিশা বিছানার মাঝখানে মুখ লটকিয়ে বসে আছে। তার নিজের উপর এখন বড্ড রাগ হচ্ছে। তখনকার ব্যবহারের জন্য নিজেকে দেয়ালে ঠুকে মেরে ফেলতে ইচ্ছে করছে। তানিশা, আজকে কি করলি তুই? কি করলিটা কি? পাগল হয়ে গেছিস নাকি? এর আগে কি কখনো ওনার থেকে ঝাড়ি খাসনি? ওনার খোঁচা দিয়ে বলা কথাগুলো গিলিসনি? তবে আজকে কি হয়েছিল যে ওনার সামনে এমন অসভ্যের মতো ব্যবহার করলি? ছি তানিশা, ছি! এতদিনের কষ্টে তৈরি করা ইমেজটা এক নিমিষে শেষ করে দিলি। মানুষটা তো এখন তোকে চরম বেয়াদব ভাবছে। শুধু বেয়াদব না, নিশ্চয়ই আরও অনেক কিছু ভাবছে। ছি জি জি জি, কি করলি তুই এটা? কালকে থেকে কিভাবে মানুষটার সামনে দাঁড়াবি? দেখ, ভাল লাগে না। তানিশা রাতের খাবার খেয়ে ডাইনিংয়ে আসতেই দেখলো মা বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। মুহূর্তেই তার বিক্ষিপ্ত মন ভালো হয়ে যায়। সে ছুটে মায়ের পাশে গিয়ে বসলো। ফুয়াদ আগে থেকেই মায়ের কোলে বসেছিল। বাবার সাথে টুকটাক কথা বলে খাবার খেয়ে সে রুমে চলে আসে। এরপর একটা ছবি নিয়ে সে তার বুকে ধরে অশ্রু বিসর্জন দিতে থাকে। ছবিটা সে প্রায় 2 বছর আগে তাহিমা আপুর জন্মদিনে তুলেছিল। গোমরামুখ মানুষটা হাসিতে ফেটে পড়ার মুহূর্তে সে অতি কষ্টে ক্যামেরা বন্দি করেছিল। ছবিটা বুকে জড়িয়ে সে ওইভাবেই ঘুমের দেশে পাড়ি জমায়। আজ কলেজে এসে তানিশা চুপচাপ নিজের সিটে যেয়ে বসে পড়ে। নাফিসা এখনো আসেনি। নুসরাত কেউ দেখা যাচ্ছে না, হয়তো কোনো শয়তানি করতে ব্যস্ত সে। তানিশা একবার পুরো ক্লাস পর্যবেক্ষণ করলো। তাদের টেস্ট শেষ হয়ে 1 সপ্তাহের মতো হলো। আজকালের মধ্যে হয়তো রেজাল্টও দিয়ে দেওয়া হবে। টেস্ট পরীক্ষা তার খারাপ হয়নি, কিন্তু তবুও যদি কোনো ভুল হয়ে যায়, সে চায় না তার রেজাল্ট খারাপ হোক। কারণ তন্ময় তাকে রাত দিন খেটে পড়িয়েছে, নিজের পরীক্ষা বাদ দিয়ে তাকে সময় দিয়েছে। তার যেন পরীক্ষা ভালো হয়, সেই জন্য যা করার সবই করেছে তন্ময়। তাই সে চায় না রেজাল্ট একটুও খারাপ হোক।
তানিশা তার ভাবনায় এতই বিভোর ছিল যে তার পাশে যে কেউ বসেছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। নাফিসা তানিশার অন্যমনস্কতা দেখে তার কাঁধ ধরে আলতো করে ধাক্কা দেয়। ভাবনায় ডুবে থাকা তানিশা হঠাৎ আক্রমণে চমকে যায়। সে হুড়মুড় করে পাশে তাকায়। আরে রিল্যাক্স, আমি। তানিশা নাফিসার বাহুতে জোরে চাপড় মেরে চেঁচিয়ে ওঠে। শয়তান মাইয়া, এমন করে কেউ ধাক্কা দেয়? আর একটু হলেই তো আমার ছোট্ট প্রাণ পাখিটা উড়ে যেত। হারামি কোথাকার। নাফিসা নিজের বাহুতে হাত বুলাতে বুলাতে ইনোসেন্ট ফেস করে। আমার কি দোষ ফকিন্নি? সে কখন থেকে ডাকছি, কিন্তু তোর তো পাত্তাই নেই। নিজের চিন্তায় এতই ব্যস্ত ছিলি যে শুনছিলি না। আমি ভাবলাম হয়তো উপরওয়ালা ডাক দিয়েছে, তাই ভয়ে ধাক্কাটা দিলাম। ধাক্কাটা খেয়েই তো ওই হলোকে ফিরলি। কই, সেজন্য একটু থ্যাংক ইউ দিবি? তা না, ইবলিসের মতো গালাগালি করছিস। তুই আসলেই জালিমের বউ। তানিশা নাফিসার নটাঙ্কিতে পাত্তা দেয় না। সে সোজা হয়ে বসে মুখটা যত সম্ভব সিরিয়াস করে গম্ভীর স্বরে বলে, জানিস, পরশুদিন রাতে আবারও অমন হয়েছিল। আবার কেঁদেছিস? তানিশা আর কোনো উত্তর দেয় না। সে শুধু তার মাথাটা নিচু করে নেয়। নাফিসা হতাশার শ্বাস ছাড়ে। কেন এমন করছিস? জানিস না কেন করছি? জানি, কিন্তু সব জেনে বুঝেও যে তুই ভুল করছিস তা মানতে পারছি না। তানিশার গলায় অসহায়ত্ব ফুটে ওঠে। কি করবো বল, হুট করে ঝড়ের মতো জীবনটা এলোমেলো হয়ে গেল। এসব প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবো ভেবেছিলাম, কিন্তু দেখ কিভাবে এসবেই ফেসে গেলাম। তাই বলে ভিন্ন ধর্মের ছেলেকে? তুই জানিস না আমাদের সমাজ কেমন? এরপরেও কেন বিষয়টা বাড়াচ্ছিস? তুই জানিস আমি তোর খারাপ চাই না, তাই বলছি সময় থাকতে নিজেকে সামলে নে। না হলে এখন যেটুকু কষ্ট পাচ্ছিস, ভবিষ্যতে এর চেয়েও আরও বেশি কষ্ট পাবি। তানিশা কোনো উত্তর দেয় না, শুধু একবার হালকা করে ঘাড় নাড়ায়। নাফিসা পরিস্থিতি স্বাভাবিক করতে কথা ঘোরায়। জানিস, নুসরাত আফনানের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। কি? কবে? গতকালকেই। ওর জন্যই তো কালকে ব্যাসে যাওয়া হলো না। তোকেও ফোন দিছিলাম কিন্তু পাইনি, তাই তো আমরা দুজনেই গেলাম। ফোন হয়তো সুইচ অফ ছিল, খেয়াল করিনি। ও আচ্ছা। এরপর? তো আমরা দুজন গেলাম, যেহেতু আমার চোখ ছানা পড়া। আফনান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ফিল্মি স্টাইলে নুসরাতকে প্রপোজ করলো। কিন্তু নুসরাত তো নুসরাতই। সে প্রথমে একদম মুখের উপর না করে দিল, এরপর আফনানকে দিয়ে আরও 2 ঘন্টা তেল লাগিয়ে তারপর অ্যাকসেপ্ট করলো। তার শয়তান মাইয়া কই? এসে থেকে তো তার টিকিটই খুঁজে পাওয়া যাচ্ছে না। কলেজে থাকলে না পাবি? মানে? আরে, নবপ্রেমিক দম্পতি বাং দিয়েছে, এতক্ষণ হয়তো পার্কে হাত ধরাধরি করে ঘুরছেও। এত ফাস্ট? তার বলতে। এরপর দুজনে একসাথে হেসে ওঠে। তন্ময়ের ভার্সিটিতে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। কাল পুজো, তাই আজ সব কিছুর জোগাড় করা হচ্ছে। সে পুজোর মণ্ডপ ঠিক করছিল, এমন সময় একদল জুনিয়ররা এসে বায়না ধরল তাদের কালকের পুজোর জন্য ঠিক করা গানটা এবার রিহার্স করতে দিতে। তন্ময় এমনিতেই বিরক্ত ছিল পুজোর কাজকর্ম নিয়ে। তার আর ভালো লাগে না এইসব। সবসময় ভার্সিটিতে কিছু হলেই সব কিছুর দায়িত্ব এসে তার কাঁধের ওপর ফালানো হয়। যদি সে না বলে তবে তারা শুনেই না। তাদের একটাই কথা, তন্ময়ের কাজ পারফেক্ট, তাই তন্ময়ই করতে হবে। এরপরে আর কিছু বলার থাকে না। এখন আবার এরা। সে একবার ভাবলো না করবে, কিন্তু পরে কি মনে করে আর করলো না। মণ্ডপের কাজ শেষ করে সে তার নিয়ে রিহার্সাল রুমে গেল। প্রায় 1 ঘন্টা রিহার্সাল করিয়ে সে বড় বাজার গেল পুজোর জন্য ফল ফলাদি এবং মিষ্টি অর্ডার দিতে। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে তার রাত হলো। মন্দিরা সরকার ভোগের খিচুড়ির জন্য রান্নাঘরে সব ব্যবস্থা করছিল। তন্ময় সেদিকে একবার চেয়ে নিজের রুমে চলে যায়। ঘরে ঢুকে সে বাতি জ্বালায় না। অন্ধকারের মধ্যে সে হেঁটে জানালার কাছে চলে যায়। এরপর সে ঠিক সামনের 3 তলায় ব্যালকনির সাথে লাগোয়া জানালার দিকে যায়। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে বুকের মাঝে 2 হাত ভাঁজ করে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। এই একটা মানুষের জন্য তার যত ভাবনা, যত চিন্তা, অথচ এই মানুষটিকে দেখা মাত্রই সেসব চিন্তা ভাবনা তার মন থেকে কর্পূরের মতো উড়ে যায়। মন জুড়ে শীতল হাওয়া বয়ে যায়, যে হাওয়াটা তার হৃৎপিণ্ড শিরশির করে ওঠে। মানুষটিকে মনের ঘরে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। সামনের মানুষটি হঠাৎ পরিবর্তন দেখে তার ভাবনার সুতো কাটে। মানুষটির দৃষ্টি অনুসরণ করে সে আকাশের দিকে যায়।
আকাশের বিশাল চাঁদের দিকে একবার তাকিয়ে সে তার মানুষটির দিকে আবার তাকায়। কণ্ঠে বিষণ্ণতা নিয়ে সে ছড়া কাটে। তানিশাদের আজ টেস্ট এক্সামের খাতা দিয়েছে। সে মার্কশিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত খোলেনি। তার বাকি দুই বান্ধবীর অবস্থাও এক। তিনজন শিট হাতে পাওয়ার পর ওই যে ক্লাসের এক পাশের কর্নারে খাম্বার মতো দাঁড়িয়ে দোয়া দরুদ পড়া শুরু করেছে, তা এখনো পড়েই যাচ্ছে। অবশেষে তিনজন এক দুই বলে একসাথে দুরু দুরু বুক নিয়ে মার্কশিট খুলল। কিছুক্ষণ শিটে চোখ বুলানোর পর তিনজনই চিৎকার দিয়ে হৈ হৈ করে উঠল। ওদের চিল্লানোর আওয়াজে স্যার সহ বাকি স্টুডেন্টদের দৃষ্টি তাদের উপর পড়ল, কিন্তু সেদিকে তাদের খেয়াল নেই। তারা আপন মনে উচ্ছ্বাস ব্যক্ত করতে ব্যস্ত। নাফিসা তার উত্তেজনা প্রকাশ করে। দোস্ত, আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা তিনজনই পজিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে আসছি। তানিশা নুসরাত একসাথে উচ্ছলতায় পূর্ণ কণ্ঠে বলে। আমাদেরও না। এরপর ভিপি ম্যাম এসে তিনজনকে কলেজের অডিটোরিয়ামে নিয়ে যায়, যেখানে প্রিন্সিপাল তাদের পজিশনের জন্য সার্টিফিকেট দিবে। নুসরাতকে ফার্স্ট পজিশন, তানিশাকে সেকেন্ড পজিশন এবং নাফিসাকে থার্ড পজিশনের জন্য সার্টিফিকেট দেওয়া হলো। এছাড়া প্রিন্সিপাল তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দিলেন। রেজাল্ট দেওয়ায় আজ আর কোনো ক্লাস হলো না, তাই তিন বান্ধবী খুশি মনে বাড়ির রাস্তায় রওনা হলো। কলেজ থেকে একটু দূরে মোড়ের মাথায় আসতেই তারা দেখে আফনান দাঁড়িয়ে আছে। সে তাদের রেজাল্ট খবর পেয়েই এসেছে, কিন্তু এই ছেলে 2 মাইল দূরে থেকে কিভাবে খবরটা পেল তা তাদের মাথায় এলো না। পরে অবশ্য নুসরাতের বাঁকা চাউনি দেখেই তারা বুঝলো যে শয়তানটাই খবর দিয়েছে আফনানকে। আফনান জানালো যে ভালো রেজাল্টের জন্য সে আজ তাদের তিনজনকেই ট্রিট দিবে। ট্রিটের কথা শুনে তো তিন বান্ধবী মহা খুশি। নুসরাত তো পারে না এখনোই আফনানকে জড়িয়ে কোলে উঠে যেতে। রেস্টুরেন্টে ট্রিটের প্ল্যান হলেও আপাতত ফুচকাই তাদের খেতে হলো, কারণ রেস্টুরেন্টে গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তাই ফুচকা খাওয়া হলে আফনান নুসরাতকে বাড়ি পৌঁছে দিতে গেল। এদিকে তানিশারাও বাড়ি ফিরে এলো। তানিশা বাসায় ঢুকতেই দেখলো ডাইনিংয়ে মিস্টার খোরশেদ আলম চকলেট ভর্তি বড় একটা বক্স নিয়ে বসে আছে, আর তার কোলে ফুয়াদ মুখ মাখিয়ে চকলেট খাচ্ছে। তানিশা কোনো রকমে জুতো জোড়া খুলে এক ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এতক্ষণ অল্প ভালো ছিলাম, এখন অনেক ভালো আছি। মেয়ের কথায় মিস্টার খোরশেদ আলম হাসেন। এরপর কোল থেকে ছেলেকে নামিয়ে চকলেটের বক্স থেকে বড় 2টা চকলেট মেয়েকে দেন। চকলেট পেয়ে তানিশা খুশি আরো দেখে কে। থ্যাংক ইউ আব্বু, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। অলসো আই মামুনি ইজ বেস্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড। পাশ থেকে ফুয়াদ চকলেট খেয়ে বাবা বোনের সাথে তাল মিলিয়ে বলে, I am also ভালো in world. ওর কথা শুনে বাবা মেয়ে দুজনেই হেসে দেয়। ফুয়াদও কিছু না বুঝে হাসা শুরু করে। এর মধ্যে মিসেস রোকসানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে তানিশার উদ্দেশ্যে প্রশ্ন করেন। টেস্টের রেজাল্ট দিয়েছে? জি আম্মু। বলে সে তার ব্যাগ থেকে রেজাল্টের কার্ডটা বের করে এগিয়ে দেয়। মিসেস রোকসানা গম্ভীর মুখে কার্ডটা নিয়ে তাতে কিছুক্ষণ চোখ বুলায়। এরপর কার্ডটা তানিশার বাবার হাতে দিয়ে নিঃশব্দে আবার রান্নাঘরে চলে যান। তানিশার বাবা কার্ডটা দেখে সমস্বরে চিল্লিয়ে ওঠেন। এই রোকসানা, মিষ্টি আনো, মিষ্টি আনো। আমার মাটা টেস্টে সেকেন্ড হয়েছে, এতজনের মধ্যে টেস্টের মধ্যে দ্বিতীয় হয়েছে, ভাবা যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এর মধ্যে তানিশার মা মিষ্টি নিয়ে হাজির হয়। এরপর একটা বাটি থেকে নিজ হাতে মেয়েকে মিষ্টি খাইয়ে দেন। এরপর তানিশার উদ্দেশ্যে বলেন, এখনই এত খুশি হওয়ার দরকার নেই। মনে রেখো, সেকেন্ড হওয়া আর ফার্স্ট হওয়া কিন্তু এক না। তাই পরের বারে যেন এর থেকে আরো ভালো করতে পারো, তাই সে চেষ্টা করো। তানিশা মাথা নিচু করে নিয়ে উত্তর দেয়, জি আম্মু, পরের বার মানে এইচএসসিতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করব। তানিশার বাবা মেয়ের কাঁধে হাত রেখে তানিশার মাকে উদ্দেশ্য করে বলেন, দেখে নিয়ে তুমি আমাদের মেয়ে এসএসসিতে অনেক ভালো করবে, যার কারণে আমরা গর্ব করব। ইনশাল্লাহ আব্বু। তানিশার মা তানিশার বাবাকে উদ্দেশ্য করে বলে, হয়েছে, আর বলতে হবে না, অনেক বলেছ। সময় হলেই সব দেখা যাবে। এখন এই বিষয়টা বাদ দাও, আর তন্ময়কে ফোন করে খবরটা দাও। বেচারা ছেলেটা অনেক কষ্ট করেছে, তাকে জানাও তার স্টুডেন্টের খবর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমি এক্ষুনি ফোন করছি। তানিশার বাবা ফোন বের করবে, এমন সময় তানিশা মিনমিনিয়ে ওঠে। আব্বু, স্যারকে আজকে না জানালে হয় না? না মানে কালকে স্যার আসলে না হয় সামনাসামনি বলি। মিসেস রোকসানা বারণ করবে, তার আগেই মিস্টার খোরশেদ মেয়ের কথায় সম্মতি দেন।
ঠিক আছে, কালকেই সামনাসামনি বলো। তানিশা খুশিতে বাবাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাবা। তানিশা ভেবেছিল মা হয়তো বারণ করবে, কিন্তু ভাগ্য ভালো বলে বাবা আগেই রাজি হয়ে গেছে। আর এখন মাও কিছু বলবে না, তাই সেই নিশ্চিন্তে কল্পনা জল্পনা করতে করতে নিজের রুমে চলে গেল। তন্ময় ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। আজ অনেক খাটুনি গেছে তার। ভর দুপুরে তীব্র গরমে সে অতিষ্ঠ। গরমের চোটে তার শ্যামবর্ণের মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। পরনের শার্টটা বারবার টানছে, সে যা ঘামের কারণে বারবার শরীরের সাথে লেগে যাচ্ছে। পাড়ার মোড়ে ঢুকতেই সে হাঁপ ছাড়ে, হাঁটার গতি আরেকটু বাড়িয়ে দেয়। বাসার মেইন গেটে ঢুকবে এমন সময় এক মেয়েলি কণ্ঠে সে দাঁড়ায়। গেটের লোহার শিকে থাকা হাতটা গুটিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। এরপর পেছন ঘুরে দাঁড়ায়। সামনে থাকা মেয়েটিকে দেখে তন্ময়ের মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায় না। সে নিজের মতোই শান্ত স্বাভাবিক। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলবে, তার আগেই মেয়েটি আবার বলে ওঠে, বিষয়টা কি একবার ভাবা যায় না? তন্ময়ের সোজা সাপটা উত্তর, না, সম্ভব না। না ভাবার কারণ? শতবার বলেছি, আর বলতে চাচ্ছি না। বলেছ তোমার পক্ষেই সম্ভব নয়, কিন্তু কেন নয় সেটা বলনি। আমার পার্সোনাল ব্যাপারে কি ইন্টারফেয়ার করুক, সেটা আমার ঠিক পছন্দ নয়। একবার বলো না, কেন তুমি এমন করছো? কেন বারে বারে আমাকে ফিরিয়ে দিচ্ছ খালি হাতে? আচ্ছা তন্ময়, তুমি কি কাউকে ভালোবাসো? কারোর মায়ার জালে কি জড়িয়ে গেছো? বলো না তন্ময়, সেই মায়াবিনীর কারণেই কি তুমি আমার সাথে এমন করছো? বলো না তন্ময়, বলো না। মেয়েটির কণ্ঠে স্পষ্ট আকুলতা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তন্ময় মেয়েটির আবেগকে প্রশ্রয় না দিয়ে এগিয়ে যায়। কণ্ঠে যথাসম্ভব গম্ভীরতা নিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলে, দেখো সাগরিকা, অবুঝের মতো আচরণ করবে না। যেটা সম্ভব না সেটা শুধু শুধু বলে লাভ নেই। আমার পক্ষে কখনোই তোমার ভালোবাসার পূর্ণতা দেওয়া সম্ভব না। ভেবেছিলাম তুমি বলবো না, কিন্তু দিন দিন তোমার পাগলামিগুলো কমছে তো নাই, বরং বেড়ে চলেছে। তাই বলছি, শোনো, তুমি যা ভাবছো সেটাই ঠিক। এই তন্ময় যাকে তুমি দেখছো, সে তুমি আসার আগে আরো আগে নিজেকে হারিয়েছে, নিজের অস্তিত্বকে বিলীন করেছে কোন এক মায়ের পাথরে। আশা করি তুমি এতদিন উত্তর পেয়ে গেছো। সো এখন নিজের গন্তব্যে ফিরে যাও, আর আমার অনেক কাজ আছে। বাই, হ্যাভ এ সেফ জার্নি। কথাটা বলেই তন্ময় গেট খুলে বাড়িতে ঢুকে যায়। এদিকে সাগরিকা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয় তন্ময়ের যাওয়ার পানে চেয়ে। কিছুক্ষণ অভাবে থাকার পর সে চোখের অশ্রুকে সাথী করে ফিরে যায় নিজ নীড়ে। সাগরিকা তন্ময়ের ব্যাচমেট। তন্ময়ের সাথে তার পরিচয় খুব একটা বেশি না, প্রায় 1.5 বছরের মতো। তন্ময় তাকে শুধু বন্ধুর মতোই ভেবেছে, একজন ভালো বন্ধু। কিন্তু সাগরিকা নিজের মনেই তন্ময়কে ঠাঁই দিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় তার ভালোবাসা নিয়ে তন্ময়ের সামনে হাজির হওয়া আর তন্ময়ের তাকে বারবার ফিরিয়ে দেওয়া। তানিশার ভালো লাগছে না। সে জানালায় মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার শখের ডায়েরি। আর এই মন খারাপের কারণ 2 দিন ধরে তন্ময়ের দেখা না পাওয়া। প্রতি সপ্তাহে ছুটির 2 দিন তার কাটে বিষণ্ণতায়। এই 2 দিন তার কিছুই ভালো লাগে না। মানুষটাকে দেখতে না পেয়ে মনটা বারবার হাফসাফ করে। তার তো কোনো ছুটি লাগবে না, শুধু ওই মানুষটাকে লাগবে। কিন্তু কেন যে মানুষটা বোঝে না, শুধু দূরে দূরে সরিয়ে দেয়। কালও তার সময় কেটেছে জানালার ধারের টেবিলে মনমরা হয়ে আকাশ দেখে। গতকাল রাতে ঘুমানোর প্রায় ঘন্টাখানেক পরেই সে জেগে যায়। হঠাৎই তার মন আবার বিষণ্ণতায় ভর করে। তাই সে নিজের বিষণ্ণতাকে নিয়ে দূর আকাশের মাঝে ডুবে দেয়। সে জানালায় কিছুক্ষণ দাঁড়িয়ে হাতে থাকা ডায়েরিটা নিয়ে তার টেবিলে বসে। এরপর সেটা খুলে কলম চালায়। কতগুলো বিষাদময় বাক্য বের হয়ে আসে তার গোপন আবেগ থেকে। বন্ধু, তুমি আকাশের চাঁদ, আমি মাটির গড়া জমি। তোমার আমার মিলন গাথা আদেও হইব কোনোদিন? লেখা শেষ হতেই আপনা আপনি চোখের 2 ফোঁটা জলও গড়িয়ে পড়ে তার প্রিয় ডায়েরির পাতায়। তন্ময় ভার্সিটির ল্যাবে বসে আছে। তার সামনে রয়েছে ইসলামিক স্টাডিজের কয়েকটা বই। সে এক ধ্যানে একটা একটা করে বই পড়ছে, আর কি সব যেন নোটপ্যাডে লিখে নিচ্ছে। এদিকে তার পাশেই চিন্তিত মুখে নেহাল বসে আছে। তন্ময়ের লিরপিপত্তা দেখে নেহাল আর চুপ করে থাকতে পারল না। সে তন্ময়কে উদ্দেশ্য করে বলেই উঠল, তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, দোস্ত, কাজটা করা কি ঠিক হবে? বইয়ে চোখ রেখেই তন্ময় সোজাসাপটা উত্তর, আমার তো মনে হয় হবে। তন্ময়, হুটহাট ডিসিশন নিস না, বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। আমাকে ঠান্ডা মাথায় ভেবে বল, যে আদব কায়দা মনে ধারণ করে তোর 14 পুরুষ বড় হয়েছে,
এমনকি তুই নিজেও ওই একই নিয়মনীতিতে মানুষ। এখন যদি হঠাৎ করে তুই সেই দীর্ঘ বছরের রীতি ধর্ম বদলাতে যাস, সেটা কি আমাদের সমাজ মেনে নেবে? আমি জানি তুই সমাজকে মানিস না, তাই সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তোর বাবা মা তারা কি বিষয়টা মেনে নেবে? এবার তন্ময় কিছুটা সময় নেয়, এরপর দ্বিধাহীন কণ্ঠে বলে, আমাকে তারা ভালোবাসে, আমার ভালোর জন্য তারা সবকিছু করতে পারে। আমার বিশ্বাস আমার সিদ্ধান্তকে তারা অবহেলা করবে না, মেনে না নিক, অসম্মান করবে না। আর উপরওয়ালা আছে, সময় মতো তিনিই পথ দেখাবেন। নেহাল হতাশার শ্বাস ছাড়ে। সে শীতল দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকায়। এই ছেলেটাকে সে বুঝতে পারে না। সেই ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে, অথচ একদিনেও সে এই ছেলেটাকে বুঝতে পারল না। স্বভাবে নেহালের ঠিক উল্টো তন্ময়। নেহাল যেমন বাচাল, মিশুক, ভীতু, অন্যদিকে তন্ময় বেপরোয়া, গম্ভীর, সাহসী। হুটহাট কাজ করা তন্ময়ের একরকম নেশা। অবশ্য এই কারণে তাকে কখনো বিপদে পড়তে হয়নি, বরং সাফল্যটাই বেশি পেয়েছে। কিন্তু তবুও নেহালের ভয় হয়, যদি কিছু ঘটে। ভীতু তো তাই হয়তো বেশি ভয় পায়। তন্ময় নেহালকে তার দিকে চেয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়। এরপর কণ্ঠের রসিকতা নিয়ে বলে, ভাই, আমি তোর গার্লফ্রেন্ড না, স্বপ্ন থেকে বাস্তবায় আমি তোর বন্ধু, তোর ভাই তন্ময়। তুই কিন্তু এইভাবে তাকিয়ে থাকতে থাকতে কোনো অঘটন ঘটিয়ে দিবি। তাড়াতাড়ি নিচে নাম, বেটা, না হলে দেখা যাবে সবাই তোর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করবে। তাড়াতাড়ি আকাশ থেকে নাম মাটিতে। কথাটা বলেই তন্ময় নেহালের মাথাটা চাটি মেরে বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে। নেহালের হুঁশ আসতেই সে তন্ময়ের যাওয়ার দিকে তাকিয়ে কিরমিরিয়ে ওঠে। শালা আসলেই একটা বজ্জাত। তন্ময় লাইব্রেরি থেকে বেরিয়ে আশেপাশে চোখ বুলায় না। আজ আর সাগরিকাকে দেখা যাচ্ছে না। কাল হয়তো একটু বেশিই কষ্ট পেয়েছে মেয়েটা, কিন্তু তারও বা কি করার। যেভাবে প্রতিদিন মেয়েটার বাড়াবাড়ি বেড়েই চলছিল, তাতে তো আর তাকে বলতেই হতো। আর সাগরিকাকে তো সামলানোর জন্য একজন আছেই। আর তন্ময়ের বিশ্বাস, ছেলেটার নিকট মেয়েটার সুখের অন্ত থাকবে না। এখন শুধু সে ছেলেটাকে বুঝলেই হয়। এরপর তন্ময় হতাশার শ্বাস ছেড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ে। একদিনের পর থেকে সাগরিকা নিজেকে গড়বন্দি করে রেখেছে। সে কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, কোথাও বের হয় না, ঠিক মতো খায় না, এমনকি ভার্সিটির ক্লাসও করে না। সারাদিন বদ্ধ করে একা একা বসে থাকে। হাসি খুশি মেয়েটার হঠাৎ পরিবর্তনে বাবা মিহির দাস ও মা পায়েল দাস উভয়ই চিন্তিত। একমাত্র মেয়ে তাদের, তাও আবার দীর্ঘ তপস্যার ফল। তাই বড্ড আদরে বড় করেছে মেয়েকে। মুখ ফুটে কিছু বলার আগেই সব হাজির করেছে তার সামনে। আর মেয়েও তেমনি মা বাবাকে ছাড়া কিছু বোঝে না। সব সময় তার পৃথিবী যেন মা বাবাতেই আবদ্ধ। বন্ধুর থেকে বেশি মনে করে সে তার মা বাবাকে। হাসি খুশি চঞ্চল মেয়েটা ভার্সিটিতে উঠার পর থেকে কেমন বদলে যেতে থাকলো। দুরন্তপনা ভাবটা হারিয়ে গেল যথাসম্ভব। নিজেকে মার্জিত রাখার চেষ্টা করা শুরু করলো। তারা ভাবতো হয়তো বয়স বাড়ছে, তাই হয়তো এমন পরিবর্তন। তবুও মেয়েটার ভেতরে চঞ্চলতা ছিল। সারাক্ষণ মুখে হাসি নিয়ে সবার সাথে মিশত। কিন্তু বিগত 2 মাস ধরে মেয়েটা যেন একেবারেই মিয়ে গেল। এই দুদিন তো একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল। তারা চিন্তা করলো মেয়েটার সাথে খোলাখুলি কথা বলবে। সাগরিকা এক মনে সামনে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে বাড়িধার বয়ে যাচ্ছে। সেই ছবিগুলোকে আঁকড়ে ক্রন্দনরত কণ্ঠে বিলাপ করে, তন্ময়, তন্ময়, এই তন্ময়, শুনছো তুমি? আমি যে আর পারছি না, বড্ড কষ্ট হচ্ছে আমার। একবার আমার কথাটা শোনো না তুমি। একটিবার ভালোবেসে দেখো না আমাকে, দেখবে তার থেকে বেশি ভালোবাসবো তোমায়। আমি যে তোমার প্রেমে উন্মাদ তন্ময়। জানো তন্ময়, আমি না একবার ভেবেছিলাম তোমাকে মনেই করব না, কিন্তু আমি তা পারছিই না। আমি তোমার কথা না ভেবে থাকতেই পারছি না তন্ময়, পারছি না। কি করব বলো, আমি আর সহ্য হচ্ছে না আমার। বলেই সে পাশে থাকা গ্যাস লাইট দিয়ে ছবিগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং রুমে ভাঙচুর শুরু করে। সাগরিকার বাবা মা শব্দ শুনে ওপরে আসে, কিন্তু সাগরিকা দরজা খোলে না। শুধুমাত্র চিল্লিয়ে বলে তাকে যেন একা থাকতে দেওয়া হয়। তাই মা বাবাও বাধ্য হয়ে নিচে চলে যায়। তন্ময় আজ পড়াতে এসে দেখলো তানিশ আজ আগে থেকেই বসে আছে। তন্ময় কোনোরূপ কথা না বলে চুপচাপ তার চেয়ারে যেয়ে বসলো। প্রতিদিনের মতো ডায়েরি হাতে নিতেই তানিশার ঋণ ঋণে কণ্ঠে তার কানে এলো,
সরি স্যার, ওই দিনের বিহেভিয়ারের জন্য রিয়েলি রিয়েলি সরি। জানি না কেন অমন করেছিলাম, আমি আসলে ইচ্ছে করে অমন করিনি, তবু ভুল তো ভুল। তাই প্লিজ স্যার, ওসব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিন। পুরোটা কথা তানিশা তার মাথা নিচু করে বলল। তন্ময় তার হাতের ডায়েরিটা টেবিলে রেখে তানিশার দিকে ঘুরে বসে। এরপর তার গম্ভীর স্বরে বলে, আমার ক্ষমা করা বা না করা এটা কোনো কথা না, কারণ আপনি জানেন যে আপনি কি করেছেন। ওই দিন আপনার বিহেভ কেমন ছিল, তাই ইন ফিউচার যেন কোনোভাবেই এরকম আচরণ না করে ফেলেন, সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই হবে। তানিশা শুধু মাথা নেড়ে বোঝায় সে আর এমন কোনোদিন করবে না। তন্ময় তা দেখে পড়ানো শুরু করে। আজ তানিশা অন্যান্য দিনের তুলনায় সব পড়া অনেক তাড়াতাড়ি দিয়ে দিল, এমনকি কেমিস্ট্রি বিক্রিয়াও তাড়াতাড়ি লিখে দিয়েছে। তন্ময় তা দেখে মনে মনে খুশি হলো। 1.5 ঘন্টা পড়ানোর পর তানিশার মা নাস্তা নিয়ে আসে। তন্ময় বারবার বলে এইসবের দরকার নেই, কিন্তু তবুও তানিশার মা নিয়ম করে প্রতিদিন তাকে নাস্তা দেবে, আর না খেলে রাগও করবে। তাই তন্ময়কে বাধ্য হয়েই খেতে হয়। তন্ময়ের সামনে নাস্তার প্লেট রাখতে রাখতে তানিশার মা তানিশাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তন্ময়কে রেজাল্ট কার্ড দেখিয়েছো? তানিশা জিভ কাটে, সে ভুলেই গিয়েছিল। সে নিজের পক্ষে কিছু বলবে তার আগেই তন্ময় তানিশার মায়ের দিকে চেয়ে বলে, টেস্টের রেজাল্ট কেন আন্টি? হ্যাঁ বাবা, কাল দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে তোমাকে কল দিয়ে জানিয়ে দিতে, কিন্তু ও বলো সামনাসামনি বলবে, তাই আর কি কাল জানায়নি। সমস্যা নেই আন্টি। এর মধ্যে তানিশা রুমে গিয়ে তার রেজাল্ট কার্ড এনে তন্ময়ের সামনে বাড়িয়ে দেয়। তানিশার মায়ের ফোন আসায় তিনি চলে যান। তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে কার্ডের দিকে তাকিয়ে আছে, আর তানিশা ব্যস্ত তার কল্পনা নিয়ে। সে ভাবছে তন্ময় তাকে কিভাবে বাহাবা দিবে, কিভাবে কংগ্রাচুলেট করবে সেসব। কিন্তু তার সব আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে তন্ময় তার গম্ভীর কণ্ঠে বকে ওঠে, এত এফোর্টের বড় সেকেন্ড র্যাঙ্ক, তাহলে বুঝেছেন আর কত পড়াশোনা দরকার? কিন্তু আপনি তো পাত্তাই দিচ্ছেন না, গায়ে হাওয়া লাগিয়ে উঠছেন। বেশ সিরিয়াস, ওকে? নিজের ভালোটা বুঝতে শেখেন, সময় থাকতে সময়ের মূল্য দেন, না হলে দেখবেন পর আফসোস করতে হচ্ছে। এরপর তন্ময় আপন মনে পড়ার শিডিউল তৈরি করতে থাকে, আর এইদিকে তানিশা আমাবস্যার মতো মুখ করে বাকি সময়টুকু পড়ে যায়। পড়ানো শেষ করে তন্ময় বেরিয়ে যাবে এমন সময় সে দরজা পর্যন্ত এসেও আবার ভিতরে ঢুকে। তানিশা এখনো মাথা নিচু করে টেবিলে নখ খুঁটছে। তন্ময় তার শক্ত হাত দিয়ে তানিশার পিছন দিয়ে হিজাবের উপর আলতো করে বুলিয়ে সরল গলায় বলে, মন খারাপের কিছুই নেই, সবসময় সব জিনিসের প্রশংসা করতে হয় না, কোনো কোনো ক্ষেত্রে এড়িয়ে যেতে হয়। তবে বলতে হবে ভালো করেছেন আপনি, আমি আপনার চেষ্টায় খুশি, কিন্তু সামনে এর থেকে আরও ভালো করতে হবে, আর আমি জানি আপনি পারবেন। বলেই তন্ময় তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে তানিশাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। তানিশা বরফের ন্যায় জমে আছে। এক অদ্ভুত অনুভূতিতে তার পেটের ভেতর বারবার মোচড় দিয়ে উঠছে। সে চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে তার কিশোরীর মনে প্রেমের ঝড় বইছে, তন্ময়ের প্রেমের ঝড় বইছে। তন্ময়ের আকস্মিক করা কাণ্ডে সে হতবিহ্বল। মানুষটা হঠাৎ কেন অমন করলো তা তার অজানা, কিন্তু তার ভালো লাগছে, অনেক ভালো। বারংবার চোখের সামনে তন্ময়ের হাত বুলিয়ে দেওয়ার দৃশ্যটা ভেসে উঠছে, আর এতেই তার স্রষ্ট ইন্দ্রিয় সবগুলো কেমন আশার হয়ে পড়ছে। সে কিছুক্ষণ একভাবেই বসে রইল, এরপর কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তন্ময় বাড়ির ছাদের উপরে প্রাচীরে উঠে নিচের দিকে পা ঝুলিয়ে বসে আছে। পরনে এখনো তার বাইরের পোশাক, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেই সরাসরি ছাদে চলে এসেছে। তাকে কেমন জানি উন্মাদের মতো লাগছে। শার্টের বুকের কাছে 2টা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো। চোখের দৃষ্টি গিয়ে পড়ছে সামনের 4তলা বাড়ির 3 তলার জানালায়। ঘরের বাতি বন্ধ, হঠাৎ ঘরে থাকা মানুষটি হয়তো ঘুমিয়ে গেছে। তন্ময় সেদিক থেকে চোখ সরিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেট দিকে শূন্য দৃষ্টিতে চায়। সেই কখন থেকে সে সিগারেট জ্বালিয়ে রেখেছে, কিন্তু খাচ্ছে না। খাবে কি করে? সে তো কোনোদিন এসব ছুঁয়েও দেখেনি, কিন্তু আজ কেন জানি তার বড্ড নেশা করতে ইচ্ছে করছে। তাই সে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে নেশা পূরণের পথ ধরেছে। সে কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে তা দূরে ছেড়ে ফেলে দেয়। পকেট থেকে ফোনটা বের করে ওপেন করে ওয়ালপেপারে ছাকা ছবিটির দিকে চায়। মুহূর্তেই তার এলোমেলো মন শিথিল হতে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে লম্বা করে শ্বাস নেয়। ওয়ালপেপারে থাকা মানবীর উদ্দেশ্যে তন্ময় তার যত্নে করা আবেগ প্রকাশ করে। আর কত পোড়াবে বলতো, আর কত? আমাদের সে গত 4 বছর ধরে পড়ে চলেছে, আর তো পারছি না। তোর মনে কি একটু মায়া নেই? একটু করুণা হয় না আমার প্রতি? যতই তোমার সামনে নিজেকে শক্ত রাখতে চাই, নিজের আবেগকে নিয়মের বাঁধনে বেঁধে রাখতে চাই,
ততই তুমি যেন আরো বেপরা হয়ে ওঠো। সেসব বাধা ভাঙ্গে বলে কেন এমন করো বলো তো, কেন? মেয়ে, তুমি কি জানো আমি কতটা লাগামহীন, কতটা নিয়ন্ত্রণহীন? শুধুমাত্র তোমার জন্য এই আমি নিয়ন্ত্রণহীন মানুষটা নিয়ন্ত্রণে এসেছে, নিজেকে সামলে রাখতে শিখেছে। কিন্তু তুমি আমাকে ঠিক থাকতে দিচ্ছ না, তোমার আচরণ আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। এমন করো না মেয়ে, তোমার নিজেকে সামলানোটা বড্ড কঠিন হয়ে যাবে। দেখছো না আজকে কেমন একটা ভুল করে বসলাম? তোমার এই কাজল আঁকিতে আধারে অম্বর দেখে নিজেকে আর সামলাতে পারেনি, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল কিছু বলার জন্য। ঠিকই বেহায় মন তোমাকে খুশি করার অজুহাতে ছুঁয়েছিল। এখন কিভাবে থাকবো বলো তো? মনটা যে বারবার তোমায় ছুতে যাচ্ছে, তুমি কাছে পেতে চাচ্ছে। প্রেমের দহনে চলতে থাকে বুকটাতে, তোমার মাথা চেপে ধরে আজকের মতো হাত বলিয়ে দিতে ইচ্ছা করছে। কাজটা ঠিক করো না মেয়ে, ঠিক করো না। আমার শান্ত মনকে অশান্ত করে তুমি ভালো থাকবে তা তো হবে না। শুধু দেখো এবার এই তন্ময় কি করে। বলেই সে ছাদের মেঝোতে দুহাত ছড়িয়ে শুয়ে পড়ে। সেদিনের পর আরো 2টো দিন কেটে গেছে। তন্ময় আগের মতোই তানিশাকে পড়াচ্ছে। তার যেন সেই দিনের ঘটনা মনেই নেই। তানিশা নিজেকে বুঝিয়েছে যে মানুষটা হয়তো তাকে স্নেহ করেই অমন করেছিল। তানিশাও নিজেকে এখন গুছিয়ে নিচ্ছে, আর সে আগের মতো রাত জেগে কান্নাও করে না। সে একটু একটু করে সামলাচ্ছে নিজেকে। যতই হোক সামনে তার এইচএসসি, তাই সে সবকিছু ভুলে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। কিন্তু ভাবনাকে তো আর আটকে রাখা যায় না। সে মনে ঠিকই উকি দেয়, তবুও সে নিজেকে যথাসম্ভব আটকে রাখছে। তানিশা তার মাকে বলে বিকেলের ব্যাচ সকালে নিয়েছে। বিকেলের দিকে বাইরের সব কাজই সে বন্ধ করে দিয়েছে, এমনকি তার অতি পছন্দের আর্ট ক্লাসও অফ করেছে। তানিশা চোট জলদি রেডি হয়ে ব্যাচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গলির মোড়ে তার 2 বান্ধবী অপেক্ষা করছিল তার জন্য। সে যেতেই তারা ব্যাচের রাস্তা ধরে। তানিশার ব্যাচ 2 তলায়, নিচতলায় অন্য ক্লাসের কোচিং হয়। সে যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন তার কানে পরিচিত কণ্ঠস্বর ধরা দেয়। সে তড়িৎ গতিতে পাশের ক্লাসরুমের দিকে তাকায়। কাঙ্ক্ষিত মানুষটিকে অপ্রত্যাশিতভাবে দেখে সে কিছুটা চমকায়, পরে নিজেই নিজেকে বকে মানুষটা এখানে থাকতেই পারে, তার প্রফেশন তো এটাই। মনে মনে সে খুশিই হয়, যাক এখন থেকে সকালেও তাহলে মানুষটাকে দেখে নিজের মনে তৃপ্তি মেটানো যাবে। কিন্তু মুহূর্তেই সামনে দৃশ্যটি দেখে তার চোখ মুখে আধার নেমে আসে, বুকের মাঝে শুকনো ব্যথা অনুভব হয়। ক্লাসের 2টো মেয়ের সাথে তন্ময় হেসে হেসে কথা বলছে, তা দেখেই তানিশার মনে মেঘ জমেছে। সে নিজ মনে সেদিকে চেয়ে ভাবতে থাকে, কই মানুষটা তো তার সাথে এই দীর্ঘ সময় একবারও হেসে কথা বলেননি। সব সময় নিজেকে কেমন গম্ভীরতার চাদরে ঢেকে রেখেছে। কেন তার সাথে কি একটু হেসে কথা বলা যায় না? সে কি এতই খারাপ? হয়তো বা তাই সবার কাছে ভালো মেয়ে তানিশা তন্ময়ের কাছে নিজেকে ঠিকভাবে প্রমাণিত করতে পারে না, তাই হয়তো সে খারাপই থেকে গেছে। তানিশার ভাবনার মাঝেই নাফিসা তাকে ডাক দেয়। কি রে, থামলি কেন? ক্লাস শুরু হয়ে যাবে তো। তানিশা আরেকবার পাশের ক্লাসের দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ দোতলায় উঠে যায়। নাফিসা হঠাৎ তানিশার মন খারাপের কারণ বুঝলো না, কিছু যে হয়েছে তা সে শিওর। তাই সে আশেপাশে একটু পর্যবেক্ষণ করতে থাকলো, আর তাতেই তন্ময়কে নিউটনের ক্লাস নিতে দেখলো। সে একবার তন্ময়ের দিকে আরেকবার তানিশার যাওয়ার পথে তাকিয়ে সব ব্যাপার বুঝে নিল। তার বুক চিরে হতাশার শ্বাস বেরিয়ে আসলো। সেও চুপচাপ ক্লাসে চলে গেল। 1 ঘন্টা ক্লাস শেষ হতেই তানিশা ওদের দুজনকে বলে আগে বেরিয়ে পড়লো। সে তার মন খারাপকে বেশি সময় স্থায়ী করতে চায় না, তাই মন ঠিক করতে একাকী সময় বেছে নিল। তানিশা যখন মেইন রাস্তায় পৌঁছালো তখন দেখলো কিসের যেন ঝামেলায় রাস্তা বন্ধ, তাই সে শর্টকাটে যাওয়ার চিন্তা করলো। শর্টকাটে যেতে যেতে সে অনুভব করলো তার কেউ পিছু নিয়েছে। সে পিছনে ফিরে কিন্তু কাউকেই দেখতে পায় না। সে আবার হাঁটতে শুরু করে। তার মন বলছে কেউ তার পিছু নিয়েছে, কিন্তু সে যতবার পেছনে ঘুরে দেখছে ততবারই কাউকেই দেখতে পাচ্ছে না। সে ভয় পায়, হাঁটার গতি দ্রুত বাড়িয়ে দেয়। 10 মিনিটের রাস্তা সে 4 মিনিটে পার করে। বাড়ির সামনে এসে সে দ্রুত গতিতে 3 তলায় উঠে এবং কলিং বেল টিপতে থাকে। মিসেস রোকসানা এসে দরজা খুলতেই তানিশা তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যায়। কাঁধে থাকা ব্যাগ ডাইনিং এ ফেলে ফ্রিজ থেকে পানি বের করে সে এক চুমুকে অর্ধেক বোতল শেষ করে জোরে শ্বাস নিতে থাকে। মেয়ের হঠাৎ কাণ্ডে তানিশার মা ভয় পেয়ে যান। তিনি কণ্ঠে উদ্বিগ্নতা প্রকাশ করে, কি হয়েছে? এমন করছো কেন? রাস্তায় কেউ কিছু করেছে? তানিশা নিজেকে স্বাভাবিক করে মায়ের প্রশ্নের উত্তর দেয়, না মা, তেমন কিছু নয়, আসলে কুকুর দেখে ভয় পেয়েছি। তানিশার মা হাফ ছাড়ে। তিনি গম্ভীর গলায় বলেন, তোমাকে কতবার বলছি না কুকুরদের দেখে ভয় পাবে না? বাচ্চা তুমি, কুকুরদের কিছু না করলে সে তোমাকে মারবে না কাটবে?
বাচ্চামোগুলো একটু বন্ধ করো, যথেষ্ট বড় হয়েছো, এখন এসব মানায় না। তানিশা ফেসটা ইনোসেন্ট করে বলে। কি করবো আম্মু, ভয় লাগে তো। তানিশার মা একবার মেয়েকে দেখে আর কিছু না বলে রান্নাঘরে চলে যান। মা যেতে তানিশা হাঁপ ছাড়ে। মা যদি কিছু টের পেত, সে তো নিজেই এখনো শিওর না যে কেউ তাকে ফলো করছিল, আর মাকে বললে শুধু শুধু টেনশন করতো, তাই সে আর বলল না। তানিশাকে বাড়িতে ঢুকতে দেখে আগন্তুক ব্যক্তিটি স্বস্তি পায়। সেই ততক্ষণ তানিশার পিছনে ছিল। আগন্তুকটি বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে, তোমার অজারে তোমার পাশের সঙ্গী হয়ে থাকবো আজীবন। এরপর সে নিজে গন্তব্যে চলে যায়। নেহাল রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। এমন সময় তার ফোন আসে। ফোনটা ধরতেই সে পায়েল দাসের ক্রন্দনরত কণ্ঠ শুনতে পায়। মুহূর্তেই তার বুক ধক করে ওঠে। কোনো কিছু হারানোর ভয় জেগে ওঠে। সে কোনো মতে গলা দিয়ে কথা বের করে, আন্টি কাঁদছেন কেন? কি হয়েছে? সব ঠিকঠাক তো? বাবা, সাগরিকা কাল থেকে দরজা খুলছে না, তুমি একটু। ওনার কথা শেষ হওয়ার আগেই নেহাল বলে ওঠে, আপনারা টেনশন করবেন না, আমি আসছি। বলেই সে ফোন কেটে দৌড় দেয়। রাস্তায় কোনো রিক্সা নেই। সে কিছু দূর দৌড়ানোর পর একটা চলন্ত রিক্সা দেখতে পায়। সে সেই অবস্থায় রিক্সায় লাফ দিয়ে উঠে পড়ে। রিক্সায় মামা ভয় পেয়ে যায়। নেহাল মামাকে শান্ত হতে বলে, দ্রুত তার দেয়া ঠিকানায় যেতে বলে। রিক্সা সাগরিকাদের বাসা থামতেই সে টাকা দিয়ে দৌড়িয়ে ভিতরে ঢুকে যায়। সাগরিকার মা বাবা ড্রয়িং রুমে বসেছিল। নেহাল তাদের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে ওপরে উঠে যায়। সাগরিকার রুমের সামনে এসে সে লম্বা দম ছাড়ে। এরপর হাত দিয়ে দরজায় বাড়ি দেয়। না, ভেতর থেকে কোনো রেসপন্স নেই। সে এবার জোরে দরজা ধাক্কা দিতে থাকে। সাগর, এই সাগর, দরজা খোল। দেখ, তোর বাবা মা তোর টেনশনে আমাকে ডেকে এনেছে। দরজা খোল মেয়ে। আমি 3 পর্যন্ত গুনতে গুনতে যদি তুই দরজা না খুলিস তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। 1, 2। নেহাল কাউন্টিং শুরু করতেই দরজা খুলে যায়। হঠাৎ খুলে যাওয়ায় নেহাল ভয় পেয়ে যায়। সে বুকে ফু দিয়ে ভেতরে ঢুকে দরজা ভিড়িয়ে দেয়। সাগরিকা বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। চুলগুলো অগোছালো, সমস্ত চেহারায় মলিনতার ছাপ। নেহাল কোনো রূপ শব্দ ছাড়া সাগরিকার পাশে বসে। সাগরিকা একবার তার দিকে চেয়ে আবার সামনের জানালা বরাবর তাকায়। নেহাল নরম গলায় ডাকে, সাগর। কোনো রেসপন্স নেই। কেন এমন করছিস তুই? কি হয়েছে তোর? আমাকে কি বন্ধু হিসেবে বিশ্বাস করে বলা যায় কোথায় তোর সমস্যা? কি হয়েছে? সাগরিকা কোনো কথাই বলে না। সে শুধু এক দৃষ্টিতে সামনেই তাকিয়ে আছে। সাগর, জানিস আমরা মানুষরা না বড্ড স্বার্থপর। নিজেদেরটা ছাড়া অন্যটা ভাবতেই পারি না। দেখ, তুই শুধু তোর নিজেরটাই ভাবছিস। তোকে ঘিরে যে আরও অনেক মানুষের চিন্তা ভাবনা আছে সেদিকে তোর ভাবনাই নেই। তোর চিন্তা যে আঙ্কেল আন্টি কাল রাত থেকে কোনো কিছুই না খেয়ে ড্রয়িং রুমে বসে আছে, সেই খবর কি তোর জানা? তুই জানিস না আঙ্কেলের বিপি লো, ঠিকমতো মেডিসিন না নিলে তার সমস্যা হয়। একবার বের হয়ে দেখ তাদের মুখ চোখের কি অবস্থা হয়েছে। তোকে নিয়ে যে তারা এত চিন্তায় আছে সেগুলো কি বিন্দুমাত্র দাম নেই তোর কাছে? তারা কি তোকে ছোটবেলা থেকে ভালোবাসা দেয়নি? তারা কি তোকে ভালোবাসে না? তাহলে কেন এমন করছি? কি না কি হয়েছে সেটাকে আঁকড়ে ধরে এই মানুষগুলোকে কষ্ট দিতে পারিস তুই? ভগবান ক্ষমা করবে তো তোকে? তখন কি করে নিজের কাছে মুখ দেখাবি? আর নিহালের কথার মাঝেই সাগরিকা তাকে ঝাপটে ধরে কেঁদে ওঠে। প্রথমটাই নিহাল ভরকে গেলেও পরে নিজেকে সামলে নেয়। সাগরিকার মাথায় স্নেহের হাত রেখে বুলিয়ে দেয়, নিহাল, আমাকে বাঁচাও, আমি আর পারছি না, আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাইছি না বাবা মাকে কষ্ট দিতে, কিন্তু আমিও তো কষ্টগুলো সহ্য করতে পারছি না। আমিও ঠিকভাবে আগের মতো বাঁচতে চাই, আগের সাগরিকা হয়ে তোমাদের সাথে আনন্দ ও উল্লাসে হই হুল্লোড় করতে চাই। আমাকে কি একটু সাহায্য করবে তুমি? আমাকে কি আমার পুরনো জীবন ফিরিয়ে দিবে? একটু কি সাহায্য করবে? নিহাল পরম যত্নে সাগরিকাকে এক হাত আঁকড়ে ধরে কথা দেয়, কথা দিচ্ছি তোর জীবনে কোনো কষ্ট থাকবে না। পূর্বের সকল কষ্ট মুছে দিতে তোকে আবার নতুন করে বাঁচতে শেখাবো আমি। তোর নতুন সুখের সাথী হব আমি। কথা দিচ্ছি তোকে আবার আগের মতো করে দেব। তুই আবার আগের মতো হয়ে আমাদের সাথে আনন্দ করবি। কথা দিচ্ছি তোকে।
সাগরিকা আরও একটু আঁকড়ে ধরে নেহালকে। নেহালও যত্নে সামলে নেয়। তানিশা আর্ট ক্লাসে যাবে বলে ঠিক করলো, কারণ বেতন দেওয়া বাকি, তার উপর ম্যামকেও বলা হয়নি। সে রেডি হয়ে ক্লাসের উদ্দেশ্যে বের হলো। তানিশা আর্ট ক্লাসে এলো আজ প্রায় 1 মাস পর। টেস্ট এক্সামের আগে আসা হয়েছিল, এরপর আর পড়াশোনার চাপে সুযোগ হয়ে ওঠেনি। তানিশা ক্লাসে না ঢুকে আগে ম্যামের কাছে গেল। ম্যাম তাকে দেখে ভীষণ খুশি হলেন। তানিশা মামুনি জি। জি ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি খবর বলো? তোমাকে তো আর দেখাই যায় না ক্লাসে। ম্যাম, সামনে এইচএসসি না, তাই আসা হচ্ছে না। ইনশাল্লাহ সব কিছু শেষ হলে আবারও শুরু করব। ওহো, আমি তো ভুলেই গেছিলাম তুমি এবার এইচএসসি ক্যান্ডিডেট। তা পড়াশোনার কি খবর? আল্লাহ দিলে ভালোই চলতেছে। শুনে ভালো লাগলো, আর দোয়া করি তুমি যেন তোমার লক্ষ্য পূরণ করতে পারো। ইনশাল্লাহ ম্যাম। এরপর তারা ক্লাসে যায়। সেখানে অনেক বয়সের ছেলে মেয়ে রং তুলি তাদের কল্পনাতে ক্যানভাসে ফুটিয়ে তুলছে। তানিশা যে তার জায়গায় বসে পড়ল। ম্যামও ক্লাস শুরু করলেন। ম্যাম আজকে মানুষের অনুলিপি আঁকতে শেখাবেন। তানিশার শুধু প্রথমটুকু শেখা হয়েছে, তাই শুধুমাত্র তার জন্য ম্যাম আজকে আবার পুরোটা প্রথম থেকে রিপিট করবেন। তানিশা পুরো ক্লাস টাইম খুব মনোযোগ দিয়ে শেষ করেছে। তার কাছে এখন প্রতিটা পয়েন্ট ক্লিয়ার। সে এখন আঁকতে পারবে। এর জন্য সে ভীষণ খুশি। তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সে আজ তার মনের মানুষের অনুলিপি আঁকবে। তার মনের সবটুকু ভালোবাসা উজাড় করে সে ক্যানভাসে ফুটিয়ে তুলবে। আরো অনেক কিছু ভাবতে ভাবতে সে ক্লাস শেষ করলো। তন্ময়ের ভার্সিটিতে ক্লাস নেই, এদিকে আবার কোচিংয়েও ক্লাস বন্ধ। তাই সে ভাবলো একবার মসজিদে ইমামের সাথে দেখা করতে যাবে। তার ভদ্রলোকের কথা শুনে ভালো লাগে, মনে ভরসা সঞ্চয় হয়। তাই সে মসজিদের দিকে গেল। ইমাম মাহাদিন সবে মাত্র মসজিদ থেকে বের হতেই তন্ময়কে দেখলেন। ওনার মুখে আলতো হাসি দেখা গেল। তন্ময়ের ইমামকে দেখে তার দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম হুজুর। ইমাম মুচকি হেসে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার সালামটা দেওয়াটা কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে। তন্ময় আলতো হাসে, এরপর কণ্ঠে দৃঢ়তা নিয়ে উত্তর দেয়, পারফেক্ট হয়ে যাবে হুজুর। এখন তো শিখছে, সামনে দেখবেন একদম আপনাদের মতো করে সালাম দিচ্ছে ইনশাআল্লাহ। হুজুর, আপনার কি সময় হবে? নিশ্চয়ই, বলো কি বলবে। এরপর তারা প্রায় ঘন্টা খানেক আলাপ করে। কথার শেষে যখন তন্ময় উঠবে, তখন ইমাম সাহেব তাকে উদ্দেশ্য করে বলে, তাহলে কবে শুভ কাজটা করতে চাচ্ছ? তন্ময় কণ্ঠে উদ্গ্রীবতা প্রকাশ পায়। বেশি সময় নেব না হুজুর, খুব শীঘ্রই কাজটা করে ফেলবো। সুবহানাল্লাহ। তন্ময় রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনের কিবোর্ডে পরপর হাত চালিয়ে 2টো মেসেজ লেখে সে। এরপর মেসেজ দুটো 2 নম্বরে পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। নেহাল তার বেডে শুয়ে ভিডিও গেমস খেলছিল। ফোনের মেসেজ নোটিফিকেশনে আসার সে ফোনটা হাতে নিয়ে চেক করে, আর তাতেই তার চক্ষু চরক গাছে যায়। সে দ্রুত শোয়া থেকে উঠে বসে পড়ে। কয়েকবার মেসেজটা আওড়ায় সে। এরপর দুহাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার বন্ধুটাকে দেখো, আঙ্কেল আন্টি যেন মেনে নেয় সবটা। খোদা দেখো তুমি। তানিশার কলেজ আজ বিদায় অনুষ্ঠান, তাই 3 বান্ধবী আজ শাড়ি পরেছে। প্রথমে তানিশা পড়তে আপত্তি করলেও পরে ওদের জোরাজুরিতে পড়তে বাধ্য হয়। 3 বান্ধবীকে আজ গোলাপের এক একটা অংশ লাগছে। নুসরাতের পরনে শাড়ির রং বেবি পিঙ্ক, নাফিসা পরেছে রেড, আর তানিশার পরনে হট পিঙ্ক, ঠিক যেন এক একটা গোলাপ। তারা কলেজে যে অনেক হই হুল্লোড় করলো, নানা অ্যাঙ্গেলের ছবি তুললো। মানে পুরো সময়টা তাদের আমোদ ফুর্তিতে কেটে গেল। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। তানিশা নাফিসা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। নুসরাতকে আফনান নিয়ে গেছে। তারা নাকি আজ সত্যিকারের অর্থে প্রেমিক প্রেমিকার মতো ঘুরবে। তাই তো আফনান আজ নুসরাতের শাড়ির সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এসেছে। বাকি 2 বান্ধবীদের বেশ লাগলো ব্যাপারটা। তানিশার প্রায় অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সা আজ পাচ্ছে না। শেষে দুজন বাধ্য হয়ে হাঁটা ধরলো। দুজন যখন গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছিল, এমন সময় হঠাৎ কোথা থেকে একজন এসে একগুচ্ছা গোলাপ নিয়ে তানিশার সামনে বসে পড়ে। হঠাৎ এমন ঘটনায় তানিশা এবং নাফিসা দুজনেই হকচকিয়ে যায়। এমনকি তারা পিছিয়েও যায় কিছুটা। সামনের ব্যক্তিটির মুখ এখনো দেখা যায়নি, ফুলের কারণে তার মুখ ঢেকে আছে। তানিশা নিজেকে শান্ত করে সামনের ব্যক্তিটির উদ্দেশ্যে কিছু বলবে, তার আগেই ব্যক্তিটি ফুলগুলো তাকে এগিয়ে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলা শুরু করে, I love you, Angel. Really, really love you. Will you be mine forever? তানিশার রীতিমতো ভিমরি খাওয়ার অবস্থা। সামনের ব্যক্তিকে দেখে সে কিছুই বুঝতে পারছে না। এই মানুষটা কি করে তাকে এসব বলতে পারে? মানুষটাকে তো সে কোনো দিন অন্য চোখে দেখেনি, সব সময় ভাইয়ের চোখেই দেখেছে।
তাই বা যেমন নিজের ভাইকে দেখে সেও তেমনি ভাইয়ের নজরেই শ্রদ্ধা করেছে সব সময় মানুষটাকে। আর উনিও তো কখনো বুঝতে দেয়নি যে এসব তার মনে চলছে, সব সময় তো ভাইয়ের মতোই ব্যবহার করেছে। তাহলে তার মনে এইসব উদয় হলো কবে? তানিশা অনেক কষ্টে নিজেকে সামলায়, এরপর শক্ত গলায় উত্তর দেয়, আপনি যা করলেন ঠিক করলেন না। আমি আপনার থেকে এটা আশা করিনি ভাইয়া। আমি কখনোই আপনাকে সেই নজরে দেখিনি, আর ভবিষ্যতে পারবও না। তো সরি টু সে, আই অনেস্টলি রিজেক্ট ইউর প্রপোজাল। বলেই সে হাঁটা ধরে। নাফিসা এতক্ষণ ঘোরের ভেতর ছিল, সেও একবার আশাহত শুভর দিকে চেয়ে তানিশার পিছু পিছু যায়। নাফিসা তানিশার কাছে আসার পূর্বেই সে একটা চলন্ত রিক্সা ধরে বাড়ি চলে যায়। এদিকে নাফিসাও তানিশার মনের অবস্থা বুঝে কিছুক্ষণ অপেক্ষা করে অন্য রিক্সা ধরে বাড়ি ফিরে যায়। তানিশা বাসায় এসে আগে ফুঁসছে, এদিকে নাফিসা তাকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু সে ফোন তুলছে না। সে ধরবে বলে মনে করে ফোনটা হাতে নিয়ে আবার বিছানায় ছুঁড়ে মেরে ওই অবস্থায় ওয়াশরুমে ঢুকে পড়ে। শাড়ি পরেই সে শাওয়ার চালু করে তার নিচে দাঁড়িয়ে পড়ল। তার মারাত্মক রাগ লাগছে। শান্ত ভাইয়ের করা কাজটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। হ্যাঁ, সে মানে ভালোবাসা দোষের নয়, কিন্তু এভাবে পাবলিক প্লেসে তা প্রকাশ করা দোষের। যদি মা বাবা তন্ময় বা চেনা জানা কেউ দেখে ফেলতো তখন কি হতো? নিশ্চয়ই তারা ভুল বুঝতো, তাকে খারাপ ভাবতো। তন্ময় হয়তো তাকে আর পড়াতোই না। ভাবতেই তানিশার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। না, সে আর ভাবতে পারছে না। সেটা টানা 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করলো, চেঞ্জ করে পরনের জামা কাপড় ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিল। এর মধ্যে ফোনটা আবার বেজে উঠল। নাফিসা ফোন দিয়েছে ভেবে সে দ্রুত ফোনটা তুলল, কিন্তু অপর পাশের ব্যক্তির গলা শুনে সে স্তম্ভিত হয়ে গেল। সে ফোন কাটবে এর আগেই ব্যক্তিটি বলে উঠল, আমাকে প্রত্যাখ্যান করে ঠিক করলে না। আমি যা চাই তাই পেয়ে ছাড়ি, হোক সেটা ন্যায় পথে না হয় অন্যায় পথে। তো সাবধানে থেকো, মানে বলতে চাচ্ছি সতর্ক থেকো। হয়তো কোনো এক সময় রাস্তায়, বাসে, কলেজে বা অন্য কোনো জায়গা থেকে উধাও হয়ে গেলে, একদম সোজাসাপটা কথা, তোমাকে কেউ তুলে নিয়ে গেলে এরপর যা হবে তা তো বুঝতেই পারছো। সো বি কেয়ারফুল। বাই বাই জান পাখি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বলেই সে ফোনের লাইন কেটে দিল। এদিকে তানিশা ভয়ে বোবা হয়ে গেছে, তার মাথায় কিছু আসছে না। সে কান থেকে ফোন নামিয়ে দ্রুত শুভর নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। এরপর সে মূর্তির ন্যায় মেঝেতে বসে পড়ল। তার ভয় লাগছে, বড্ড ভয়। যদি শুভ ভাইয়া সত্যি সত্যিই কিছু করে বসে তাহলে? এর মধ্যে আবার ফোনটা বেজে ওঠে। সে ভয়ে ভয়ে ফোনের দিকে তাকিয়ে স্ক্রিনে নাফিসা নামটা দেখে সে চট জলদি ফোনটা তোলে। ওই মাইয়া, সমস্যা কি তোর? ফোন ধরছিস না কেন? দোষ করলো অন্যজন আর রাগ ঝাড়ছিস আমার উপর? সাহস তো কম নাই তোর, বেয়াদব মাইয়া। নাফিসার কথা শেষ না হতেই পানি তানিশার ভীত কণ্ঠে শোনা যায়। তানিশার গলা শুনে নাফিসা ভরকে যায়, সে অস্থির হয়ে ওঠে। কি হয়েছে তনি? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? দোস্ত, শুভ ভাইয়া ফোন করেছিল। ওই হালার পুতের এত সাহস আবার তোরে ফোন দেয়? কি বলেছে তোরে? একবার খালি বল কি বলছে। আমাকে হুমকি দিয়েছে দোস্ত। কি? হালার এত বড় সাহস তোরে হুমকি দিছে? অবল, শালাই কিভাবে হুমকি দিছে বলতো? এরপর তানিশা শুরু থেকে সব বলল। নাফিসা কিছুক্ষণ চিন্তা করে বান্ধবীকে ঠান্ডা করতে গলায় ডোন্ট কেয়ার ভাব আনে। আরে ওই ব্যাটার কোনো কাম নাই, এর জন্য তোর পিছে লাগছে। ওর কোনো ক্ষমতাই নেই যে তোর ক্ষতি করবে। তোর টেনশন নিস না। আর যদি বেশি ভয় লাগে তাহলে আন্টিকে বলে দেখ, আন্টি কোনো না কোনো ব্যবস্থা করবে। ঠিক বলেছিস, আম্মুকেই বলি, আমার ওকে সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, তাই কর। সে নাফিসার সাথে আরো টুকটাক কথা বলে ফোন রেখে মায়ের রুমে গেল। তন্ময় আজ পড়ানোর পুরোটা সময় তানিশাকে খেয়াল করেছে। মেয়েটার কি যেন হয়েছে, কেমন অগোছালো লাগছে, এমন ভীত ভাব তার চলন জুড়ে। কিছু যে হয়েছে সেই ব্যাপারে তন্ময় শিওর, কিন্তু কি হয়েছে সেটা তাকে নিজেকেই বের করতে হবে। তাই সে কিছুক্ষণ তানিশাকে পর্যবেক্ষণ করে কোনো কিছু না বলে পড়ানো শেষ করে বেরিয়ে যায়। তন্ময়ের বাবা বিজনেসের জন্য শহরে গিয়েছিল। তার 3 দিনের ট্রিপ শেষ করে আজ আসার কথা ছিল, কিন্তু কাল হঠাৎ ছেলের মেসেজ দেখে রাতের মধ্যে তিনি সব কাজ শেষ করে আজ সকালে বাড়ি ফিরেছেন। তন্ময় আজ সকালে হাঁটতে বের হয়নি। সকাল থেকেই সে প্রস্তুতি নিচ্ছে তার জীবনের নতুন যুদ্ধের জন্য। সে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে রুম থেকে বের হয়। মিস্টার ধীরেন্দ্র সরকার ডাইনিংয়ে বসে চা খেতে খেতে পত্রিকা পড়ছেন। তন্ময় তার সামনে সোফায় বসতে বসতে বাবাকে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা বাবা, হঠাৎ এত জরুরি তলব কেন? তুমি তো এত কখনো করো না, দরকার হলে তো ফোনে বলতে পারতে। এভাবে ডেকে আনার মানে কি? বাবা, তুমি জানো
তোমার ছেলে কারণ ছাড়া কোনো কিছু করে না, নিশ্চয় কোনো দরকারে আছে, তাই তোমাকে এভাবে আনলাম। তা বলো কি দরকার? আর একটু অপেক্ষা করো। বলে তন্ময় তার মাকে ডাকতে থাকে। মন্দিরা সরকার রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তন্ময় তাকে চোখের ইশারায় বাবার পাশে বসতে বলে। তিনি বসতেই তন্ময় বলা শুরু করে, মা, বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? বাবা শোনো, আমি এখন যা বলবো তা হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমি যথেষ্ট বড় হয়েছি, আমি অ্যাডাল্ট, আমার নিজেরও কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আর আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।